সকাল হয়েছে। আমি পার্পল প্যালেসে। ভি বাড়িতে নেই। কাল রাতেই পুলিশ অফিসার জিমিন ও তার দলের লোকজন এসে লাশগুলোকে নিয়ে গিয়েছিল। সবগুলো লাশের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে ওদের পরিচয় জানা হবে। এখনও পর্যন্ত মিস্টার ড্যারিন বাদে কারও পরিচয় জানা যায়নি। মিস জেহি অসুস্থ। তিনি তার বাড়িতেই নজরবন্দি আছেন। আমরা আসার সময় ভি ওনাকে আশ্বাস দিয়ে এসেছিল। দেখুন মিস, আমি এখন কিছু বলবো না। আপনি শুধু আর একটু ধৈর্য ধরুন। আমি কথা দিচ্ছি কালকের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। প্লিজ শক্ত হন। তারপর সে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে সেই যে কোথায় গেল, সারা দুপুর তার খোঁজ পাওয়া গেল না। দুপুর গড়িয়ে রাত হলো, তার দেখা নেই। 11টার দিকে ওর একটা ফোন এলো। হ্যালো ওয়াইয়েন, আমি রাতে ফিরবো না, তোরা খেয়ে নে। তুই কোথায় আছিস এখন? পরে বলবো সব, এখন রাখছি। আর আমি ফোন না করলে আমাকে ফোন করবি না, ওকে? ওকে। রাতে আমি কিছুতেই ঘুমাতে পারলাম না। চোখের সামনে বারবার দেখছি কফিনে মোড়া মিস্টার ড্যারিনের মৃতদেহ। বাকি লাশের কথা বাদ দিলাম। যেই ড্যারিনকে আমরা মাউথ অর্গান বাজিয়ে জেহিকে হিপনোটাইজ করতে দেখেছি, সেই ড্যারিন আমাদের চোখের সামনে দৌড়ে পালালো। আবার সেই ড্যারিনের মৃতদেহ কিভাবে কফিনের ভেতরে যেতে পারে? তাহলে কি ড্যারিনের কোনো যমজ ভাই আছে? কিন্তু ভি খোঁজ নিয়ে বলেছে ড্যারিনের যমজ ভাই তো দূরের কথা, তার কোনো ভাই বা বোন কিছুই নেই, সে একা। বিষয়টা সময়ের সাথে সাথে জটিল হচ্ছে। অবশেষে কি যা বিশ্বাস হবার নয়, সেই অলৌকিকতা, সেই ভূত প্রেত আত্মা, এসবে বিশ্বাস করতে হবে? কিন্তু আমার মনে হয় না ভি এত সহজে হাল ছেড়ে দেবে, এবং সে আবার প্রমাণ করেই ছাড়বে ভূত বলে কিছু নেই। সবই মানুষের কারসাজি, আর মানুষের চেয়ে ভয়ঙ্কর প্রাণী পৃথিবীতে আর নেই। সকালে ঘর থেকে বেরিয়ে দেখি ভি সোফায় বসে নুডলস খাচ্ছে। জিনু ভাইয়া ওর সামনে বসে। তুই কখন এসেছিস? ও কোনো উত্তর দিল না। রাতে কোথায় ছিলি? আর কেসটার কি হলো? ও মন দিয়ে নুডলস খেয়ে যাচ্ছে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে। জিনু ভাইয়া বলল, আসার পর থেকে একটি মাত্র কথা বলেছে, খিদে পেয়েছে, খেতে দাও, ব্যাস। তারপর থেকে 100টা প্রশ্ন করেছে, কোনো উত্তর নেই। দিনের পর দিন ওর মাথাটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে। কথাটা বলে ওপ্পা নিজের কাগজপাতি নিয়ে কাজ করতে বসলো। আমি ওর সামনে যেয়ে বসলাম। খাওয়ার সময় ওকে একদম ছোট্ট বাচ্চাদের মতো দেখতে লাগে। গত রাতে একের পর এক কফিনের ভেতর থেকে লাশ উদ্ধার করার সময় যার একটুও ভয় ডর বলে কিছু ছিল না, সেই লোকটাই নাকি এই লোকটা। ভাবা যায়? খাওয়া শেষ করে ও যেটা করলো সেটা দেখে তো আমি আর জিনু ভাইয়া দুজনেরই চোখ কপালে উঠল। ও পকেট থেকে সিগারেট আর লাইটার বের করলো। তারপর একটা সিগারেট নিয়ে সেটাতে আগুন ধরিয়ে বড় একটা টান দিয়ে ধোঁয়া নামক বিষটা নিজের ফুসফুসে প্রবেশ করালো। তারপর রিং আকারে সেটা মুখ দিয়ে বের করলো। ওর এহেন কাণ্ড দেখে তো জিনু ভাইয়ার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হলো। এভাবে বেশ কয়েকটা রিং ছাড়ার পর ওর যেন হুঁশ ফিরল। পরক্ষণেই দৌড়ে যেয়ে সেটা ডাস্টবিনে ফেলে দিয়ে এসে জিনু ভাইয়ার পায়ের কাছে বসে বলল, ইয়ং, সরি ইয়ং, বিশ্বাস করো, আমি আর কি দেখছিলাম যে কিভাবে খেতে হয়। ইয়ং ইয়ং, প্লিজ প্লিজ ক্ষমা করে দাও। আমি দাঁড়িয়ে মজা দেখছি। এবারে বাছা দল কোথায় যাবে? ধরা তো তোমাকে পড়তেই হলো। সব ওপ্পাদের নিয়ে একটা বিচার বসাতে হবে এই ব্যাপারে। জিনু ভাইয়া তখনও চোখ বড় করে বসেই আছেন।
ওই অবস্থাতেই তিনি বললেন, কেসের ব্যাপারে বলো ডিটেকটিভ ভি। ওনার এমন উত্তর শুনে আমরা দুজনে মুখ চাওয়াচাওয়ি করলাম। একটু আগেই উনি বলছিলেন যে ভিয়ের মাথা খারাপ হয়ে গেছে, আর এখন বোধহয় ওনার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে। কেসটার কোনো সমাধান হয়েছে? হয়েছে। এবার উনি স্বাভাবিক হয়ে বললেন, তাই এই কথাটা তুই এতক্ষণ বলবি না? হ্যাঁ হয়েছে, তবে এখন কিছু বলবো না। আজ সন্ধ্যায় মিস্টার ড্যারিনের শেষ বিদায়ের অনুষ্ঠান হবে, সেখানে আমাদের উপস্থিত থাকতে হবে, যাতে কোনো গন্ডগোল না হয়। সন্ধ্যার দিকে আমি আর জিনু ভাইয়া তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। ভি অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছে বাইক নিয়ে। আমি জিন ওপ্পার পাশে বসে, ওপ্পা ড্রাইভ করছে, ইয়ন্তান আমার কোলে। পথে গাড়ি থামিয়ে আমরা ফুল কিনে নিলাম, কারণ এদের কালচারে এই দিন সবাইকে ফুল নিয়ে যেতে হয় আর পরতে হয় কালো ড্রেস। আমরা পৌঁছে গেলাম। ভি তখনও আসেনি। মিস্টার ড্যারিনের একটা ছবি লাগানো হয়েছে হলে। ফুল নিয়ে যারাই আসছে তারা ছবির পাশে ফুল রেখে আসছে। সবই ড্যারিন আর জেহির পরিবারের লোক। এদের মধ্যে দু একজন আবার জেহি ও ড্যারিনের বন্ধু, কিন্তু মিস নিয়ানা আর মিনহুকে কোথাও দেখলাম না। আমি ছবির পাশে ফুল রেখে চলে এলাম। এসে দেখি ইন্সপেক্টর জিমিনও এখানে উপস্থিত। আশেপাশে জিমিনের লোকজন সব ঘোরাফেরা করছে। নিশ্চয়ই আজ এখানে সাংঘাতিক কিছু হতে চলেছে। কিন্তু ভি কোথায়? জিমিন বলল, ওয়ায়েন, কালো ড্রেসে অনেক সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ জিমিনা। ইয়ন্তানকে দেখে জিমিন বলল, হেই ইয়ন্তান, এসো, আঙ্কেলের কোলে এসো। এতক্ষণ পর ভিকে দেখতে পেলাম। ও এসে বলল, সবাই রেডি? ওই দেখ, মিনহু আর নিয়ানা আসছে। ভি ওদের দিকে এগিয়ে গিয়ে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো মিস্টার মিনহু, কেমন আছেন? আর মিস নিয়ানা, আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি, আমি ডিটেকটিভ জেহিয়ন। নিয়ানার মুখ শুকিয়ে গেছে। ভি হাসি মুখ নিয়ে ফিরে এলো। নিয়ানা আর মিনহু জেহি যেখানে বসে আছে সেখানে গেল। জেহি এমনিতেও অনেক ক্লান্ত ছিল, তার ওপরে এত কান্নাকাটি করার পর এখন তার কথা বলারও শক্তি নেই। ওদের দুজনকে দেখে জেহি অবাক হয়ে গেল, কিন্তু মুখে কিছু বলল না। বোঝাই যাচ্ছে একের পর এক চমক পেতে পেতে সে ক্লান্ত। এমন সময় অন্য একটি ভদ্রলোক এসে জেহিকে জড়িয়ে ধরল। জেহি আবার কান্না শুরু করলো। এই লোকটা অনেকক্ষণ আগে থেকেই জেহির পাশে বসেছিল। বোঝাই যাচ্ছে নিয়ানা আর তার স্বামীকে সে একেবারেই সহ্য করতে পারছে না। এই লোকটা হয়তো জেহির অনেক কাছের কেউ হবে। জেহি একটু চুপ করলে যে যার জায়গায় বসে পড়ল। ভি বলল, আর দেরি করা ঠিক হবে না। ইয়ন্তান বেবি, আর ইউ রেডি? এই বলে ভি ওর পকেট থেকে সেই মাউথ অর্গানটা বার করে ইয়ন্তানের মুখে ধরল। ও কিছুক্ষণ ভালো করে ওটা শুকলো। এরপর ভি বলল, নাও গো। ইয়ন্তান এক লাফ দিয়ে কোল থেকে নেমে পড়ল। তারপর মেঝেতে কিছু শুকতে শুকতে পৌঁছে গেল জেহির পাশে থাকা সেই লোকটির কাছে। লোকটি ইয়ন্তানকে দেখে ভয়ে উঠে দাঁড়ালে ইয়ন্তান ঘেউ ঘেউ করে লোকটির উপর ঝাঁপিয়ে পড়ল। লোকটি ডাল সামলাতে না পেরে মেঝের উপর চিত হয়ে পড়ে গেল। উপস্থিত সকলেই কি হচ্ছে ব্যাপারটা দেখতে উঠে দাঁড়ালো। ততক্ষণে জিমিনের লোকজন এসে লোকটিকে উঠিয়ে দাঁড় করালো এবং ইন্সপেক্টর জিমিন যেয়ে বলল, আপনাকে গ্রেপ্তার করা হলো মিস্টার অ্যালবার্ট। কী কারণে গ্রেপ্তার করা হলো সেটা এখন ডিটেকটিভ জেইয়ং সবাইকে বুঝিয়ে বলবে। সবাই ভিয়ের দিকে তাকালো। ভি দু পা এগিয়ে এলো। ইয়ন্তান তখনও ঘেউ ঘেউ করেই চলেছে। ভি বলল, আহ দেন, ওভার অ্যাক্টিং করতে হবে না,
ভালোই করেছো কাজ। গুড গুড, যাও শান্ত হয়ে ওয়াইনের পাশে বসো। ইয়ন্তান গুটি গুটি পায়ে আমার কাছে এসে মেঝেতে বসে পড়ল। ভি এইবার বলা শুরু করলো। আপনাকে কেন গ্রেপ্তার করা হলো সেটা বলার আগে সবার সাথে আপনার পরিচয় করিয়ে দিই। শুনুন তাহলে আপনারা। এনার নাম হলো অ্যালবার্ট। এনার একটা দারুণ ট্যালেন্ট আছে। মেকআপ করে নিজের ফেস বদলে দিতে পারেননি, এমনকি অন্যের ভয়েসও হুবহু নকল করতে পারে। ইনি চাইলেই কোনোদিন ডিটেকটিভ ভি সেজে ঘুরে বেড়াতে পারে, কোনোদিন ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম, কেউ ধরতেই পারবে না। আমি চট করে জিনু ভাইয়ার দিকে তাকালাম। এই অবস্থায় ওনার মুখটা দেখার মতো ছিল। উনি মনে মনে ভাবছিলেন বোধহয় যে যে কেউই ওনার মতো সুন্দর চেহারা নিয়ে ঘুরে বেড়াতে পারে, এটা কখনোই হতে পারে না। এখন গোড়া থেকে বলি। জেহি, ড্যারিন, নিয়ানা, মিনহু আর অ্যালবার্ট এরা অনেক দিনের বন্ধু। প্রথম থেকে অ্যালবার্ট জেহিকে চাইতো, কিন্তু কখনো প্রকাশ করেনি। চোখের সামনে জেহি আর ড্যারিনের বিয়ে হয়ে যায়, তখনও সে দাঁড়িয়ে চুপ করে দেখেছে, কারণ এ কথা প্রকাশ করলে ড্যারিন ওকে আস্ত রাখবে না। সে ড্যারিনকে ভয় করত, কারণ ড্যারিন ছিল তার বস। এদের দুজনের গুপ্ত একটা ব্যবসা ছিল, যেটা কেউই জানতো না, এমনকি জেহিও না। আর সেই ব্যবসাটা আর কিছুই নয়, ছিল লাশের ব্যবসা। ভাবুন, মরে গিয়েও মানুষ শান্তিতে নেই, লাশও যে অনেক লাখ টাকায় বিক্রি হয়, এটা কজন জানে? ড্যারিনের কাছে লাশ জোগাড় করা ছিল বাঁ হাতের খেল। অ্যালবার্ট ভুলিয়ে ভালিয়ে রাস্তাঘাট থেকে মানুষদের নিয়ে আসতো পাতাল ঘরে, তারপর তাদের মেরে প্রিজার্ভ করে রাখতো মেঝের নিচে। এজন্য লাশে কখনো পছন্দ হতো না। এখন গুপ্তভাবে লাশ বিক্রি করা অনেক রিস্কের। পুলিশের নজর এড়িয়ে লাশ নিয়ে যেতে হয়, একেবারে অনেক লাশ নিয়ে যাওয়া যায় না, তাই সেগুলোকে মেঝের নিচে লুকিয়ে রাখতে হতো। এদিকে অ্যালবার্ট দেশে থাকা সত্ত্বেও সে সবার সাথে দেখা করতে পারত না, কারণ সবাই জানে অ্যালবার্ট আমেরিকাতে চাকরি করে, সেখানেই থাকে। চাইলেও সে সবার সাথে দেখা করতে পারত না, তাকে ড্যারিনের কথায় উঠতে হতো, বসতে হতো। এই রাগ জমতে জমতে বড় আকার ধারণ করে। একদিন কথা কাটাকাটি করে ভুলবশত অ্যালবার্ট ড্যারিনকে মেরেই ফেলে। তার মাথা কাজ করছিল না, সে কি করবে। পরে বুদ্ধি আসে, সব লাশের সাথে ড্যারিনের মৃতদেহ এখন সে রেখে দেবে, আর নিজে ড্যারিন সেজে জেহির কাছে থাকবে। তারপর সব লাশ বিক্রি হয়ে গেলে সে ব্যবসা ছেড়ে দেবে। সেই সময় সে জেহির সামনে ড্যারিনের মৃতদেহ আনবে, আর নিজে আবার অ্যালবার্ট হয়ে যাবে। জেহিকে সান্ত্বনা দিয়ে জেহিকে সারা জীবনের জন্য নিজের করে নেবে। কিন্তু এদিকে যে কেউ গুপ্ত জায়গায় লাশ নিয়ে গেলে তো আর লাশ তারা নেবে না, তার জন্য একটা গার্ড আছে, যেটা ওই সিন্দুকের ভেতরে ছিল। আর ওই সিন্দুকের পাসওয়ার্ড কেবল ড্যারিনই জানে। অ্যালবার্ট অনেক রকমভাবে সিন্দুক খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। ভাবে ড্যারিন জেহিকে অনেক ভালোবাসে, হয়তো পাসওয়ার্ডটা তাদের প্রেমজনিত কিছু হবে। এমনটা হলে হয়তো জেহি পাসওয়ার্ডটা খুলতে পারবে। তারপর জেহিকে হিপনোটাইজ করে ওকে দিয়ে খোলার চেষ্টা করে। এতদিন ধরে জেহিকে সুর দিয়ে নানাভাবে হিপনোটাইজ করা হয়। শেষের দিন সে জেহির উপর প্রচণ্ড রেগে যায়, কারণ সে আমার সাথে যোগাযোগ করেছিল এবং সে সেই দিনই চালে তার মোক্ষম চাল। জেহিকে পাতাল ঘরে নিয়ে যায়, কিন্তু নিয়তি ছিল অন্যরকম। আমরাও সেই দিন পাতাল ঘরে পৌঁছে যাই, আর অ্যালবার্ট ভয়ে পালিয়ে যায়।
সে ভাবে সবই তো গেল, অন্তত জেহিকে যদি পাওয়া যায়। সেই আশায় আজ এসেছিল জেহিকে ইমপ্রেস করতে, আর ঘটনা হলেও তার বিপরীত। অন্যায় করলে শাস্তি একদিন তো পেতেই হবে, এটা ভুলে গেলে চলবে না মিস্টার অ্যালবার্ট। আর নিয়ানার ব্যাপারটা এবার বলি। ড্যারিন ছদ্মবেশী অ্যালবার্ট নিয়ানাকে তার স্বামীর হুমকি দিয়ে তাকে অদৃশ্য হয়ে যাওয়ার নাটক করতে বাধ্য করে। এদিকে সে আবার মিনহুর ছদ্মবেশ ধারণ করে জেহির সাথে দেখা করে তাকে হুমকি দেয়, যাতে পুরোপুরিভাবে জেহির মাথা তালগোল পাকিয়ে যায়, সে চুপ হয়ে যায় যাতে। কিন্তু জেহি বুদ্ধিমতীর মতো কাজ করে আমাকে সবটা জানায়। ভিয়ের বলা শেষ হয়েছে। আমি ভাবছি এই অ্যালবার্ট মিস্টার ড্যারিন কি ধরনের শয়তান। ভাগ্যিস ভিয়ের মতো আনপ্যাংম্যান আছে বলেই না ওদেরকে ধরা সম্ভব হয়েছে। ও সত্যি নিউ সুপারহিরো আনপ্যাংম্যান। এত কিছুর পর পার্পল প্যালেসে যখন ফিরলাম, তখন ভিকে একটা প্রশ্ন করলাম, যেটা সারা দিন ধরে আমার মাথায় ঘুরছে। বললাম, আচ্ছা তুই এটা বল যে লাশ তো বিক্রি করতো, ঠিক আছে, তার জন্য তারা মোটা অঙ্কের টাকা পেত, কিন্তু লাশ দিয়ে কি হয়? লাশ দিয়ে কি হয়? তুই এখনো কিচ্ছু জানিস না।